গান আমি গাইতে পারবো না। এখনই আমার বোন উত্তরার সিঁদুরদানের পর্বটা মিটে অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়ে গেল। এবার ওরা খুশিতে জীবনের জয়গান গাইবে। মা বাবা তোমরা স্বর্গ থেকে আশীর্বাদ করো আমার বোনটা যেন সুখী হয়, সুখী হয়, খুব সুখী। ও ঝন্টুদা, আরে ও অশোক বাবু, আরে খাওয়ার ঘর থেকে লক্ষ্য রাখো কোনো নিমন্ত্রিত অতিথি যেন না খেয়ে ফিরে না যায়। এই দেখো কাণ্ড, ড্রাইভার গুলো বুঝি এখনো খায়নি। না আমি চাই ওদের ডেকে না খাইয়ে দিই। চারিদিকে ছোটাছুটি করছে, তাছাড়া আমারও কি আজ কম আনন্দ হচ্ছে? সেই ছোট্টবেলার পুতুল খেলার বিয়ের স্বপ্নটা আজ সত্যিতে পরিণত হয়েছে। গরিবের সামান্য ফুলবালির বোন উত্তরা আজ অভিমন্যুর গলায় মালা দিয়ে পাল বংশের গৃহবধূ হয়ে গেল। এখন এখন আমাদের ফুলসজ্জা আর পাশসজ্জার পালা। আরে ছাড়ো, কেউ দেখলে আমি লজ্জায় মরে যাবো। ছাড়বো কেন? আচ্ছা আচ্ছা, আমি কি অন্য কোনো বউকে জড়িয়ে ধরেছি? আমি জড়িয়ে ধরেছি আমার নিজের বিয়ে করা বউকে। এই অসভ্য, কে সময় বুঝিয়ে পালিয়ে যাচ্ছে? উত্তরা, উত্তরা সময় আর স্রোত এই দুটো জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। কি দেখছো আমার দিকে তাকিয়ে? কি দেখছি? এসো। দেখছি জনম জনম হাম রূপ নিহারিনু, নয়ন নয় তিরপত ভেদ, লাখ লাখ যুগ হিয়া হিয়া করে রাখিনু, তবু হিয়া জুড়ানে না গেল। छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक, छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक, अगले जन्म में ही सात जन्म तक, सात जन्म में जन्म जन्म तक, छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक, छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक। तुझसे मोहब्बत करके लाजत पा ही गए जीने, परिने न देंगे गम के कदम तक, मेरे चली संगे जन्म में जन्म तक, छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक, छोड़ेंगे ना हम तेरा साथ साथी मरते दम तक। আমি কিছু দেখিনি বন্ধু, ভুল করে জোড়ার মাঝে এসে পড়েছি। এই সহদেব, মানে তেমন কিছু কিন্তু দেখিস নি। হ্যাঁ, তুমি কি অসভ্য বলো তো সহদেব না? তাতে কি হয়েছে উত্তরা? আরে খড় আর আগুন পাশাপাশি থাকলেই তা তো জ্বলে উঠবেই। এই সহদেব, তবে দেখিস বন্ধু, গাছে উঠেই যেন এক কাঁদি পেরে ফেলিস না। মানে 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 তুমি 4 হাত থেকে নতুন অতিথি তাকে নিয়ে 6 হাত। সহদেব
আসো আসো সবাই প্রাণ ভরে আসো। বাবা বাবা কি সুন্দর মানিয়েছে আমার বউ, আমার ভাইয়ের বউ। হ্যাঁ আহা হা, এটাই তো আমি চেয়েছিলাম। এই উত্তরকে আমি আমার বাড়ির গৃহলক্ষ্মী করবো মনে মনে আমি সেই স্বপ্নই দেখেছিলাম। আপনার স্বপ্ন তো পূরণ হয়েছে দাদা। আরে হবে, আগে বৌমাকে ঘরে নিয়ে যাই, তারপর তারপর কি দাদা? তোমাকে একেবারে এক গজ, তোমাকে একটা গজমতির মালা পরিয়ে ঘরে তুলবো। তা তো পড়াতেই হবে দাদা। চাপ, তা তো পারাতেই হবে দাদা। জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ যা, গাড়িগুলো এলো কিনা দেখ। বৌমাকে ঘরে নিয়ে যেতে হবে, যা। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি এখন দেখছি দাদা, এখন দেখছি। ওই তো এসে গেছে, আগেই এসে গেছে। আরে সামনে বলা, আরে জোরে জোরে সামনে বলো, জোরে জোরে বলো, জোরে জোরে বলো, আরো জোরে জোরে। হ্যাঁ বাজা 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 বাজা। গাড়ি এসে গেছে দাদা, ফুল গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চলো বৌমা। দাদা, আমাকে তোমার পায়ের ধুলো দিয়ে শেষ বিদায় জানাও দাদা। না রে বোন, শেষ বিদায় বলতে নেই, বল আসছি। দাদা, খেলা হবে, খেলা এবার শুরু হবে নতুন খেলা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন গতকাল দুর্যোধন বাবুর ছোট ভাই অভিমন্যুর সাথে ভীম মাইতির বোন উত্তরার বিয়ে হয়ে গেল। এই ছবি আমরা বিয়ের আসর ও বৌভাতের অনুষ্ঠান থেকে সরাসরি সম্প্রচার করছি। এক কোটিপতি ভাইয়ের সাথে এক ফুলওয়ালি মেয়ের বিয়ে এক সমাজ জীবনে দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপনারা জানেন গতবারের ভোটে দুর্যোধন বাবু মাত্র 300 ভোটে হেরে গিয়েছিলেন। এবার দিকে দিকে উনার যা জয়ধ্বনি, তিনি এবার বিপুল ভোটে জিতবেন। হ্যাঁ জিতবেন, জিতবেন। দুর্যোধন বাবুকে কেউ এবার হারাতে পারবে না। উনি মানুষ নয়, দেবতা, দেবতা। আরে আসুন আসুন ভীমবাবু, বলহরি বলহরি। দেখুন ভীমবাবু, আমাদের দর্শকরা এখন এই সিরিয়ালের শাশুড়ি বৌমারা ঝগড়া শুনতে চাইছেন না। আপনাদের কথা শোনার জন্য উনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার একটাই কথা, আপনারা সবাই দুর্যোধন বাবুকে ভোট দিন। দেখুন, তিনি আপনার আত্মীয় হতে পারেন, কিন্তু তাকে ভোট দিয়ে এই মানুষের কি লাভ হবে? হবে হবে, লাভ হবে। চৈতন্যদেব যেমন গরিব দুঃখী অনাথ আতুরদের বুকে টেনে নিয়েছিলেন, দুর্যোধন বাবু তেমনি আমায় আপন করে নিয়েছেন। তিনি ভোটে জিতবেন, এই দেশের বুক থেকে ধনী গরিবের ভেদাভেদ মুছে দেবেন। সেটাকে এতই সহজ ভীমবাবু? ভাইয়ের সাথে বিয়ে দিয়ে তিনি তো আপনার জমিটাকে কবজা করে নিয়েছেন। বিভিন্ন জাতের মানুষকে ডেকে নিয়ে এসে এই চাষের জমি কেড়ে নিতে চাইছেন। মিথ্যা, মিথ্যা। গরিবদের উন্নতি সহ্য করতে পারে না বলে এ মিথ্যা অপপ্রচার। মিথ্যে যদি, তাহলে আপনি দুর্যোধন বাবুর নামে মামলা করতে গিয়েছিলেন কেন? ওই অপপ্রচারে আমি ভুলে গিয়েছিলাম, আর মাস্টার মশাই আমাকে ভুল বুঝিয়েছিল। ছি ছি ভীম, এসব তুমি কি বলছো? যে মাস্টারমশাই সারাটা জীবন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তোমাদের পাশে থেকেছেন, আজ তার নামে এভাবে বদনাম করছো? পাশে থাকেনি বড় বৌদি, ওই দেবতার মতো মানুষটার বিরুদ্ধে আমাদের সবাইকে খেপিয়ে তুলেছিল। দেবতা? কাকে দেবতা বলছো? যে মানুষটা ছলে বলে কৌশলে তোমাদের চাষের জমি কেড়ে নিচ্ছে, স্মাগলিং চোরাচালানের ব্যবসায় নিজের সিন্ধু করে তুলেছে, সে দেবতা নয়, দানব, দানব। মুখ সামলে কথা বলবে বৌদি। মনে রেখো, উনি এখন আমাদের পরমাত্মীয়। আর স্বার্থের প্রয়োজন ওই মানুষটা তোমাদের পরমাত্মীয় হয়েছেন, কিন্তু কাল যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন দেখবে তোমার এই পরমাত্মীয় তোমাকে একদিন পথের ধুলোয় ছড়ে ফেলে দেবে। আর সেদিনটার জন্য প্রস্তুত থেকো। আছি আছি, প্রস্তুত আছি। এতদিনে আমরা সত্য মিথ্যে ভালো মন্দের তফাৎটা বুঝতে পেরেছি, আর সেই জন্যই তো মাস্টার মশাই আজ হাজতে বসে আছেন। আর তোমার স্বামী এই গা ছেড়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন আমাদের সর্বনাশের কথা চিন্তা না করে নিজেদের মান সম্মানের কথা চিন্তা করো বড় বৌদি। নিজেদের মান বাঁচানোর চেষ্টা
বাঁচবে না, বাঁচবে না। কেউ আর নিজের মান সম্মান নিয়ে বাঁচতে পারবে না। ওই দুর্যোধন পালের মতো মানুষেরা বাংলার ঘরে ঘরে বিবেকের বস্ত্র হরণ করবে। ওরা শুধু আমার স্বামীকে অপহরণই করেনি, এতদিনে হয়তো। বলুন ম্যাডাম বলুন, আপনি চুপ করে থাকবেন না? আপনার কথা শোনার জন্য দর্শকরা টিভির সামনে চা খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। প্লিজ প্লিজ ম্যাডাম বলুন। আমার মন বলছে এতদিনে হয়তো ওরা আমার স্বামীকে খুন করেছে। খুন করেছে? বেঁচে থাকলে মানুষটা এতদিনে নিশ্চয়ই ফিরে আসতো, না হলে অন্তত একটা ফোনও করতো। আমাকে না বলে সে কোনোদিন কোথাও যেত না। ভগবান ভগবান এতদিনে হয়তো আমার সেটে সিঁদুর খেয়ে নিয়েছে। মাননীয় দর্শক বৃন্দ, আপনারা পাঞ্চালী মণ্ডলের কথা শুনলেন। উনার দিকে তাকিয়ে দেখুন, উনি কেমন কান্নায় ভেঙে পড়েছেন। উনার দু চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা, আর সেই জল এই মাটির বুকে টপ টপ করে ঝরে পড়ছে। স্বামীর মৃত্যুর আশঙ্কায় এক গৃহবধূর কান্না, গৃহবধূর কান্না। নমস্কার, এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরহরি এই কান্নাই হয়তো আমার সারা জীবনের সাথী হয়ে গেল। তা তো হবে দিদি, স্বামী ঘর ছেড়ে চলে গেছে আর তুমি টিভির সামনে দাঁড়িয়ে মডেল হয়ে ছবি তুলছো। ছবি তুলছি না রে ছোট, সত্য ঘটনাটা ওদের সামনে তুলে ধরতে চাইছি। তাতে যদি উপর মহল থেকে অন্তত থানা পুলিশ হয় আর এই দুর্যোধন পালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আবার তদন্ত? আচ্ছা, তুমি এই সংসারে আর কত সর্বনাশ করবে বলতে পারো? ছোট, কি বললে? আমি এই সংসারে সর্বনাশ করছি? তা নয় তো কি, এই তো তোমার ঠাকুরপো বর্ধমান থেকে ফিরে দুর্যোধন বাবুর বাড়িতে ছুটে গেছেন। দুর্যোধন পালের বাড়িতে গেছে? কেন? কেন আবার? তিনি যে ওকে ফোন করে ডেকেছিলেন, তারপর ওকে সঙ্গে করে থানায় গেছেন বাবাকে জামিনে খালাস করে আনার জন্য। কি বলছিস ছোট? দুর্যোধন পাল নিজে থানায় গেছেন বাবাকে খালাস করে আনার জন্য? কেন যাবে না মা? আমি নিজে হয়তো কোনোদিন লেখাপড়া করার সুযোগ পাইনি, কিন্তু মাস্টারমশাই, এই দেখো মাস্টারমশাই, পিছিয়ে পড়লেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। আপনারই তো বাড়ি, লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি দুর্যোধন। হয়তো আমার এই লাঞ্ছনা দেখে এখানকার মানুষজন লজ্জায় মাথা নত করবে। অবশ্যই করবে, 100 বার করবে। তাই তো আমি মানুষের প্রতিনিধি হিসেবে আপনার এই চরম লাঞ্ছনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। থাক, তার আর কোনো প্রয়োজন নেই। আমি যদি আগে জানতাম যে তুমি আমাকে জামিনে ছাড়িয়েছো, তাহলে কিছুতেই আমি হাজতের বাইরে আসতাম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ছি বাবা ছি, কাকে তুমি কি বলছো? যে মানুষটা চরম দুর্যোগের দিনে পরম বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাকে অসম্মান করতে তোমার লজ্জা করছে না? নর্জন, মাস্টারমশাই কিছু বলবে না। মাস্টারমশাই হয়তো মনের দুঃখে কয়েকটা কড়া কড়া কথা বলে ফেলেছেন, কিন্তু সেই কথাগুলো তার বর্ষার জল নয় যে গায়ে পড়লে সর্দি হবে। ঠিক, একদম ঠিক কথাই বলেছো। তোমার গায়ে তো গন্ডারের চামড়া, তাই মুখের কথায় কিছু হবে না, গলা ধাক্কা দিতে হবে। বাবা চমৎকার, এই শিক্ষা নিয়ে আপনি মাস্টার মশাই হয়েছে। ঠিক ছি মাছি, উনি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের সঙ্গে এভাবে কথা বলতে নেই। মাস্টারমশাই মনের কথা একবার বিবেচনা করে দেখো। বড় ছেলে সন্ত্রাসবাদীদের দলে নাম লিখে ফেরার হয়ে গেছে। উনি হাজতে গিয়ে দুরাত পুলিশের গুঁতো খেয়ে এসেছেন। শোকে দুঃখে মানুষটা যে এখনো মাটির উপরে দাঁড়িয়ে কথা বলছেন, এটাই তো ভগবানের অশেষ দয়া। আপনি আমাকে যা ইচ্ছে বলে আপনার বুকটা একটু হালকা করুন। তুমি কি এখানে কাটা খায়ে নুনের ছিটে দিতে এসেছো? আমি নিজেই ওনাকে বাড়িতে নিয়ে এসেছি বাবা। তার কারণটা কি জানতে পারি ঠাকুরপো? এতে আবার জানাজানির কি আছে দিদি? জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে তো আর বাঁচা যায় না। তুমি তো ঠিক কথাই বলেছো। আমাদের মতো লতা গাছকে বাঁচতে হলে এইরকম একটা বট গাছকে তো আঁকড়ে ধরতেই হবে। নর্জন, আমি সামান্য মানুষ। যেদিন শুনলাম যে তোমার দাদা যুধিষ্ঠির, আচ্ছা মাস্টারমশাই, যুধিষ্ঠির কোনো খবর পাওয়া গেল? না, কোনো খবর পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এর পেছনে তোমার কোনো ষড়যন্ত্র আছে। আমার ষড়যন্ত্র? যতই অবাক হওয়ার চেষ্টা করো না কেন, আমি জানি, তুমি নিশ্চয়ই জানো যে কোথায় আছে আমার ছেলে। আমি কি করে জানবো মাস্টারমশাই? তাছাড়া যুধিষ্ঠির সঙ্গে আমার হয়েছিল দিন 15 আগে একবার দেখা হয়েছিল।
আমি সামনে যেতেই আমাকে চাচ্চাতেই ভাষা বললো। তোমরা তো জানো আমি অহিংসা নীতি বিশ্বাস করি। এইসব মার দাঙ্গা গালি গালাজ আমি একদম পছন্দ করি না। রক্ত দেখলে আমার গায়ে জ্বর আসে। তাই যুধিষ্ঠিরের সমস্ত গালাগালি আমি হাসি মুখে হজম করে গেলাম। মিথ্যা কথা, মিথ্যা কথা। ছি ছি ছি, আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যে কথা? আপনি আমার স্বামীকে কিডন্যাপ করেছেন। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। যা বলবো তাই করবো? তাহলে খোলো। খোলো। তোমার পায়ের জুতো জোড়া খুলে আমার গালে পটাপট একটা ঘা মারো। তবু তোমার স্বামীকে লুকিয়ে রাখার কোনো অভিযোগ এলো না। তাহলে যে আমি বড় কষ্ট পাবো গো, বড় কষ্ট পাবো। হাজার চোখের জলও আপনি আমার মনের মেঘ কাটাতে পারবেন না। জানি না মানুষটা আজ আর বেঁচে আছে কিনা, তবু তার দেওয়া সিঁদুর স্মৃতিতে নিয়ে বলছি, আপনি যদি আমার অতি আপনজনের কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনিও বাঁচবেন না। আপনাকে কোনো আপনজনের হাতেই মরতে হবে। সেদিন এই দুর্যোধনের রক্ত দিয়ে এই মঞ্চালে আর বেনে বাঁধবে। শুনলে তুমি বড় বয়ে আসা অতিথিকে কিভাবে অভিশাপ দিয়ে গেল? দেখ দেখ মা, দেখ আমরা হলাম কি দেশের নেতা। এই সব জনগণের শাপ অভিশাপ আমাদের গলার মালা। আমি চেয়েছিলাম মাস্টারমশাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। জামিনে মুক্ত করে মাস্টারমশাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি, তাতেই আমি ধন্য। চলি মাস্টারমশাই। ও হ্যাঁ ভাই অর্জুন, দাদা তোমার নামে আমি একটা চেক এনেছি। আমার নামে? হ্যাঁ তোমার নামে। টাকাটা তুলতে কোনো অসুবিধা হবে না। এই নাও। এই যে 1 লক্ষ টাকা চেক দাদা। 1 লাখ টাকা? দরকার হলে আরো দেবো। ওই টাকাটা দিয়ে মাস্টারমশাই আবার প্রেসটা নতুন করে চালু করুন। আপনাদের খবরের কাগজটা আরো সুন্দর করে গড়ে তুলুন। ভাই অর্জুন, তোমাদের খবরের কাগজের পাতায় আমার খবরটা একটু ভালো করে লিখো, ঠিক কেমন? কারণ সামনে ভোট আসছে তো, তাই যাতে মানুষ আমাকে একটু বেশি বেশি করে ভোট দেয়, আমি যেন তোমার সেবা করার সুযোগ একটু পাই, জনগণের সেবা করার সুযোগ পাই। খবরদার খবরদার অর্জুন, ওই টাকা তুই নিবি না। ওই টাকা তুই ফিরিয়ে দে বাবা, ওই টাকা তুই ফিরিয়ে দে। কেন পারবো না বাবা? তোমাদের আদর্শের আচার হাতে নিলে হয়তো জিভে জল আসবে, কিন্তু তা দিয়ে তো কোনোদিন জীবনের তৃষ্ণা মেটানো যাবে না। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি কিন্তু কিছুতেই ওই কুয়োর ব্যাঙ হয়ে বেঁচে থাকতে পারবো না। তাই দুর্যোধন বাবুর বন্ধুত্বের মহাসাগরে আমি আমার জাহাজ ভাসাবো। সাগর যত বড়ই হোক না কেন, তার জল মুখে তোলা যায় না। ছোট্ট একটা কুয়ার জলেই তৃষ্ণা মেটে। মাস্টারমশাই, জ্ঞানের কথাগুলো বন্ধ করুন। যুগের হাওয়াটাকে একটু চিনুন। নিজের ছোট ছেলে অর্জুনকে দেখে একটু শিখুন। হ্যাঁ শিখেছি যে কালো কাকের ডিম সাদাই হয়, আর কালিদাসের ছেলে গাধাই হয়। না অর্জুন, মাস্টারমশাইকে কিছু বলবেন। মাস্টারমশাই এখন আদর্শের আতুর ঘরে বসে মূল্যবোধের বুড়ো আঙুল চুষছেন। উনি জানেন না চৈতন্য রামকৃষ্ণ দেশের ছেলেরা এখন মিঠুনের ফাটা কেষ্টে মজে আছে। কীর্তনের আখড়া এখন শোনা যায়, দো ঘোট মুঝে ভি পিলা দে সারা। টাটা বাটা মানেরা কোটি কোটি টাকা হাতে নিয়ে ছুটে আসছে দেশের সবুজ মাটিকে শ্মশানে পরিণত করবার মাটি কাটতে। আর আমার মতো নেতারা কাঁচি হাতে বসে আছে কয়েকটা উন্নয়নের কথা শুনিয়ে সেই শ্মশানের ভিতে কাটতে। ভিতে কাটার আগে এখানকার মানুষজন তোমার গলাটাই কেটে দেবে। ভুল করছেন মাস্টারমশাই। তাকে দেখুন, এই যুগের অর্জুনের আজ দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছে। যুধিষ্ঠির আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কৃষ্ণের হাতের সুদর্শন চক্র এখন বন্ধ কারখানার অচল চাকা। কৃষ্ণের কলম দিয়ে আর কোনোদিন গীতা লেখা হবে না, এবার থেকে দাসখত লিখতে হবে। দাসখত দাসখত। আপনার কলম কোনদিন কল্কি অবতার হয়ে কলির দুর্যোধনকে খতম করতে পারবে না। চলে মাস্টার।
যেদিন আমরা প্রকাশ্য দিবালোকে দেশ মাতার বস্ত্র হরণ করব না, সেদিন প্রতিটি ভারতবাসীর মোবাইলে রিংটোন বাজবে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। দুর্যোধন! सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। ওই শয়তানটার কথাই বলে নিজের চর্বনাশ থেকে আনিস না রে বাবা। আচ্ছা বাবা, কেন তুমি বুঝতে চাইছো না? ওই মানুষটা আমাদের পাশে থাকলে আমরা তো মানুষের মতো বাঁচতে পারবো। ওরে বাবা, দেশকে ভুলে সমাজকে ভুলে একা একা বাঁচার কোনো দাম নেই রে বাবা। থামুন, এই যুগে কেউ কারো কথা ভাবে না, মানুষকে শুধু নিজের কথাটাই ভাবতে হয়। আর সেটা যারা পারে না তারা কোনোদিন সুখের স্বাদ পায় না, চিরকাল ঘাস পাতা খেয়ে জীবন কাটাতে। ঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা কিন্তু কিছুতেই এইভাবে বেঁচে থাকতে পারবো না। তার চেয়ে বর্ধমানের চাকরিটা তুমি ছেড়ে দাও, আর এই সংবাদপত্রটাকে আর একটু বড় করে তোলো। তাহলে দেখবে আমাদের টিভি হবে, ফ্রিজ হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছু হবে। নিশ্চয়ই হবে, কিন্তু এই সামান্য কটা জিনিসের জন্য তোমাদের অন্যের কৃতদাস হয়ে কাজ করতে হবে। নিজের উন্নতির জন্য সবাইকে অন্যের কৃতদাস হতে হয় বাবা। ওরে বাবা, পরের উচ্ছিষ্ট খেয়ে উন্নতি করা নয়, উন্নতি করতে হলে নিজের মাথাটা উঁচু করে রাখতে হয়। তুমি তো তোমার মাথাটা এতদিন উঁচুই রেখেছিলে বাবা, তাতে তুমি কি পেয়েছো? বলো বলো, তুমি কি পেয়েছো? পেয়েছি স্বাধীনতার আনন্দ, পেয়েছি অগণিত মানুষের ভালোবাসা। আমাদের কাছে না ওই সব জিনিসের কানা করেও দাম নেই। তুমিও জেনে রেখো ছোট বৌমা, আমার পত্রিকা কোনোদিন ওই শয়তানটার পদ সেবা করবে না। তাহলে তুমি জেনে রেখো বাবা, মানুষের এই দুটো পায়ের মালিক কিন্তু একজন, আর সেই দুটো পাকে কখনো একটা জুতোর মধ্যে ঢোকানো যায় না। ঠিক, একদম ঠিক কথাই বলেছিস। আমি এতদিন শুনেছি যে যুধিষ্ঠিরের সাথে একটা পথের কুকুর স্বর্গে গিয়েছিল। এখন তোকে দেখে বুঝতে পারলাম সব পথের কুকুর যদি স্বর্গে যায় তাহলে আস্তাকুরের এঁটো পাতাগুলো চাটবে কে? ইয়েস মাই সন, চোখগুলো থেকে মুছে ফেলে আদর্শের কথায় আগুন দিয়ে ওই সার্কাসের তাবুতে পুজো দস্তুর মতো বিশ্বরণের বাজনার তালে তালে নাচো, কিন্তু একটা কথা, ছাগলের 7 হাত সিং গজালেও সে কোনোদিন ওই সিংহের জাতে উঠতে পারে না, কোনোদিন না। বাবা শোনো, বাবা যেও না, বাবা শুনে যাও। শোনো না, শোনো ডার্লিং, বাবার কথা ভুলে যাও, আমার কথা শোনো, আমার হাত ধরে এগিয়ে চলো এক নতুন সুখের ঠিকানায়। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এই যুগে তো একটাই মন্ত্র, শুধু তুমি আর আমি আর তুমি, তার বাইরে কিচ্ছু নয়। এই তো এতদিনে তুমি ঠিক বুঝতে পেরেছো মাই সুইটহার্ট। কথায় আছে জানো তো, স্ত্রী ভাগ্যে ধন। তাই আমার কথা মতো চললে আমরা তর করে সৌভাগ্যের শিখরে উঠতে পারবো। আর ওই বুড়ো বাবার কথা মতো চললে আমাদের সবাইকে চলে যেতে হবে অতল গহ্বরে। বলো তুমি কি চাও, ওপরে উঠতে না গহ্বরে নাচতে? না না, আমি তোমার কথা শুনে অনেক ওপরে উঠতে চাই, ওপরে 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 ওপরে। এবার ভোটে জিতলো কে? দুর্যোধন পাল জিন্দাবাদ, দুর্যোধন পাল জিন্দাবাদ, এক চালে কিস্তি মাত। গতবারে যেখানে আমাদের মামা 300 ভোটে হেরে গিয়েছিলেন, আজ সেখানে 3000 ভোটে জিতে গিয়েছেন। তাই তো এই বাড়িতে আজ জয়ের উৎসব হবে, জয়ের উৎসব। আর সেই উৎসবে কোনো ত্রুটি খুঁজে পাবে না গদাইদা। দাদা ঠিক যেভাবে যা বলেছিল আমি ঠিক সেভাবে সবকিছু সাজিয়ে রেখেছি। রাখতেই হবে। বহু বিশিষ্ট ব্যক্তি এই বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন। তাদের আপ্যায়নে যদি কোনো খোঁজ থেকে যায় তাহলে যে মামা বাবুর মাথা কাটা যাবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ গদাইদা, আমি এখন এবারের বউ, আর তোমার মামা বাবু আমার ভাসুর। তাই আমি থাকতে ওনার মাথা কখনোই নিচু হবে না। কেউ কোনোদিন এই পালবাড়ির বদনাম করতে পারবে না। আর সেই জন্যই তো তোমার উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে আছি। আচ্ছা, রান্না বান্না সব হয়ে গেছে? হ্যাঁ,
হ্যাঁ সেই কোন সকাল থেকে 4 জন ঠাকুর একটানা কাজ করে চলেছে। আরে বাবা আমি তো সারাক্ষণ ওখানেই ছিলাম। শোনো গদাইদা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি বরঞ্চ নিচে যাও, নিচে গিয়ে সব অতিথিদের ওপরে নিয়ে চলে এসো। দাঁড়া, কলকাতা থেকে 10 পেটি স্কচ হুইস্কি এসেছে, আগে সেগুলোকে ওপরে নিয়ে যাই। না গদাইদা, বাইরে অত বড় প্যান্ডেল হয়েছে, তোমরা বরঞ্চ সেখানে বসে যত খুশি মদ খাও, নাচ গান করো, বাড়ির ভেতরে ওসব জিনিস ঢুকিও না। তা বললে কি হয়? আগে সমস্ত অনুষ্ঠানে তো সবাই তো ওপরে বসেই মদ খেয়েছে। এতদিন কি হয়েছে আমি জানি না গদাইদা, তবে আজ থেকে এ বাড়ির ভেতরে আমি কোনো মদ ঢোকাতে দেব না। সব বাজে বাজে কথা বলছো। তুমি এ বাড়িতে এসেছো মানে কি এ বাড়ির সমস্ত নিয়ম কানুন উল্টে যাবে? না, কোনো নিয়ম তো উল্টে যাচ্ছে না গদাইদা, বরঞ্চ অনিয়মগুলো বন্ধ হবে। কথাটা মামা বাবুর কানে গেলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? তা নিয়ে তোমায় ভাবতে হবে না, তোমাকে আমি যা বলেছি তুমি তাও করো গিয়ে। তুমি কি আমাকে হুকুম করছো? উত্তরা নয়, মালকিন বলে ডাকো গদাইদা, আমার নাম ধরে ডাকার তোমার কোনো অধিকার নেই। অধিকার নেই? না নেই। কিন্তু এতদিন তো তোমার নাম ধরে রেখেছি। এই তো এক কদিন আগে তুমি এ বাড়ির দরজায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে। তো সেই পরিচয়টাই যখন বদলে গেছে তখন পুরনো সম্পর্কটাও বদলে গেছে। কাকে কি বলছো? বলেছো না আমি দুর্যোধন পালের ভাগ্নে। তোমার সঙ্গে আমাদের যে কোনো রক্তের সম্পর্ক নেই সেটা উত্তরা এতদিনে খুব ভালোভাবে জেনে গেছে। কি জেনে গেছে? এই যেটা ছোটবেলায় খুনের কেস থেকে দাদা তোমাকে বাঁচিয়েছিল, আর তারপর থেকে দাদার পা দুটো ধরে তুমি মামা বাবু বলে বাড়িতে ঢুকে পড়েছো। আর এতদিন ধরে ওই দাদার চামচাবাজি করে করে নিজের আগেরটাকেও সুন্দর করে গুছিয়ে তুলেছো। কিন্তু তোমার বউ যে বাড়িতে মদ ঢোকাতে বারণ করেছে সেটা কি তুমি শুনেছো? হ্যাঁ, কেন শুনবো না? ইনফ্যাক্ট ও তো আমার পারমিশন নিয়ে কাজ করেছে। ও, তা আমি কিন্তু মামা বাবুর অনুমতি না নিয়ে কোনো কাজ করি না। আচ্ছা, তাই তিনি একমাত্র আমার মালিক। তাই এই বাড়ির নতুন মালকিনের নতুন নিয়মের কথাটা আমি তার কাছেই পৌঁছে দেখছি। তার কাছেই। যাও তাড়াতাড়ি যাও। এই মিথ্যু, কি? তুমি তো এসব ব্যাপারে কিচ্ছু জানো না, তবু তুমি কেন বললে আমি তোমার অনুমতি নিয়ে কাজ করেছি? উত্তরা তুমি হচ্ছে আমার বউ। আচ্ছা, বাইরের লোকের কাছে তোমার সম্মান রক্ষা করা সেটা তো আমার কর্তব্য নাকি? কিন্তু আমি যদি কোনো ভুল কাজ করতাম? ভুল? তুমি? অসম্ভব। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে চিনি, আমি তো জানি তুমি আর যাই করো না কেন তাতে আমাদের পাল বংশের মান মর্যাদা সবকিছু দিনের দিন বাড়বে, বই কোনোদিন কমবে না। না গো না, এভাবে বলো না। ভাগ্যে চড়ে আমি হয়তো তোমার বউ হতে পেরেছি গো, কিন্তু তোমার আমাকে এতখানি বিশ্বাস করার কোনো যোগ্যতাই যে আমার নেই। উত্তরা, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, একটা ফুল কখনো নিজের গন্ধ বুঝতে পারে নাকি নিজের রঙের বাহার সেই ফুলটা নিজে টের পায়? এই যে মশাই, আমি কিন্তু ফুল নই, ফুলওয়ালি। সেই জন্যই তো তুমি আমার জীবনটা ফুলে ফুলে ভরিয়ে তুলেছো। সত্যি? একদম সত্যি। আর সেই জন্য আজকে আমি তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাই। উপহার? Yes. কি গো? এই যে কোথায় গেল রেস্ট ওয়াচ। সেটা আবার কি? আরে বাবা দেখো তো, ঘড়ি। ও মা, কি সুন্দর, চারিদিকে কত পাথর সেট করা। শুধু তোমার জন্য বিদেশ থেকে আমার একটা বন্ধুকে দিয়ে আনিয়েছি, বুঝলে? তাহলে তো খুব দামি হবে গো এটা। দামি বলতে ওই যে ঘড়ির চারদিকে পাথরগুলো দেখছো, ওগুলো সবকটা কিন্তু হিরে। ওই 3 লাখ মতো পড়েছে। 3 লাখ? ও বাবা, না না, তাহলে এটা আমি সবসময় পরবো না, এটা আমি তুলে রেখে দেবো, বিশেষ দিনে এটা আমি হাতে পরবো। আচ্ছা, সে তোমার যেমন ইচ্ছে তেমন পড়ো, কিন্তু এই যে আজকের দিনে এটা আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দিলাম, কেমন? এ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার গো। আমার মতন এক ভিখারিনীকে তুমি এই রাজপ্রাসাদে তুলে এনেছো। আমার অন্ধকার জীবনে তুমি আলোয় ভরিয়ে দিয়েছো। তাই আজ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে বলো? তোমার ভালোবাসার দাম দিতে যদি কোনোদিনও দরকার হয় তাহলে আমি আমার এই জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে পারবো। অসম্ভব। না, জীবন তুমি কিছুতেই দিতে পারবে না উত্তরা। কেন জীবন দিতে পারবো না কেন? কারণ তোমার জীবনটা এখন তোমার কাছে নেই। তাহলে আমি বাঁচবো কেমন করে? আরে আমার পাগলি বউ, এই যে তোমার জীবনটা না এখন এই বুকের মাঝে জমা হয়ে গেছে, জানো? বোমা, তুমি গদাইকে অপমান করেছো? আমি তো গদাইদাকে কোনো অপমান করিনি দাদা, আমি শুধু বাড়ির ভেতরে মদ ঢোকাতে বারণ করেছি। তোমাকে বলিনি।
আজ 20 বছর ধরে বাড়ির যে কোনো উৎসবে আমি উপরের তলায় মদের আসর বসে। হ্যাঁ, তখন তো এই বাড়ির অন্দরমহলে কোনো মেয়ে মানুষ ছিল না দাদা, তাই আজ যখন আমি এসেছি তখন বাইরের আসরটাকে অন্দরমহলে তুলালে আপনার ঘরের বৌমার কি সম্মান থাকবে দাদা? দেখো বৌমা, এই আধুনিক যুগে ঘরে বসে মদ খেলে সম্মান নষ্ট হয় না। দাদা দাদা তুমি কি বলছো? আরে বাবা, আমাদের দেশটা তো এখনো বিলেত বা আমেরিকা হয়ে যায়নি, আর আমরা কেউ তো আর সাহেব নই না। এই তুই চুপ কর। মেয়ে মানুষের আঁচলের তলায় মুখ লুকাবে না, মনে রাখিস। শুধুমাত্র তোর সুখের জন্য আমি সামান্য একটা ফুলওয়ালিকে পাল বংশের বউ করে এনেছি, তার কাছে মাথাটা বিক্রি করে দেওয়ার জন্য নয়। সত্যের কাছে মাথা নামালে পুরুষ মানুষের কোনো অপমান হয় না দাদা। রাইট। সে যাই হোক, এবারে বউ হিসেবে যেটা আমি সত্য বায়না হিসেবে মনে করেছি। এই, তুমি তোমার সত্যার ন্যায়কে রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখবে, তার বাইরে একটি কথাও বলবে না। ঘরের লোকের মুখ বন্ধ করে রাখলে একদিনই তো বাইরের মানুষ কথা বলতে শুরু করবে দাদা। সেদিন কি চুপ করে থাকতে পারবেন আপনি? আমায় জ্ঞান দেও না। মনে রেখো, জোনাকি কখনো সূর্যকে পথ দেখাতে পারে না। সূর্য কোনোদিন রান্নাঘর আর রাজপ্রাসাদকে আলাদা করে রাখে না দাদা, সব জায়গাতেই সমান আলো দেয়। দাদা দাদা দেখো, তুমি এখন এমএলএ হয়েছো, তোমাকে দেখে সবাই 5 জন শিখবে। প্লিজ দাদা, প্লিজ নিজের বাড়ির ভেতরের পরিবেশটাকে এইভাবে নষ্ট করে দিও না, প্লিজ। তাহলে মামা বাবু, আমি তাহলে সবাইকে বাইরে নিয়ে গিয়ে যাও বাইরে যাও। বাড়ির ভেতরে মদের আসর বসবে, তাতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে সে স্বচ্ছন্দে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। দাদা দাদা তুমি কি বলছো? উত্তরা না, থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ ডোবার জলে কখনো জোয়ার ভাটা খেলে না, তাই তাকে মহাসাগরের স্বপ্ন দেখানো যায় না। উত্তরা, আমি আজ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও উত্তরা, দাঁড়াও। যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই সে বাড়িতে আমিও থাকবো না। চলে এসো উত্তরা, এই মুহূর্তে আমার হাত ধরে তুমি চলে এসো উত্তরা। দাঁড়াও বৌমা, ঘোমটার আড়ালে বাড়ি থেকে যে জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা ফেরত দিয়ে যাও। দাদা, আমি কিছু চুরি করে নিয়ে যাচ্ছি না দাদা। নিয়ে যাচ্ছে বাড়ির মান সম্মান নিয়ে যাচ্ছ। আমার সবটুকু মায়া, মমতা, ভালোবাসা এসব চলে গেলে আমি কিনে বাঁচবো বলো তো? হ্যাঁ বৌমা, তাই তোমাকে যতভাবে পরীক্ষা করছি ততবারই তুমি 100 পেয়ে পাস করছো। জানি কথাই সবাইকে বলে দে, এ বাড়ির ভেতরে বাইরে আর কোথাও কোনোদিন কোনো মদের আসর বসবে না। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ দাদা, আপনি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি তাতে খুব খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আজকের দিনে আপনি যখন সবাইকে কথা দিয়েছেন তখন আজকের দিনটার জন্য আপনারা ভেতরেই বসুন। ওয়াও, আজকের দিনের জন্য অনুমতি দিচ্ছ তাহলে? হ্যাঁ দাদা। ধন্য তুমি বৌমা, ধন্য তো। এটা কি বৌমা? এটা ঘড়ি দাদা, আজকের দিনে আপনার ভাই আমাকে এটা উপহার দিয়েছে। বাহ, চমৎকার জিনিস তো। আমি আমার বাপের জন্মে দেখিনি, জানি না হরিদাস পাল দেখেছিল কিনা। হ্যাঁ বলো দাদা, তুই কোথা থেকে দেখলি? মানে পেলি কোথা থেকে? পেলাম বলতে মানে আমার একটা বন্ধুকে দিয়ে বিদেশ থেকে উত্তরার জন্য আনিয়েছি দাদা। বেশি না, 3 লাখ টাকার মতো পড়েছে আর কি। 3 লাখ দাদা। দামি জিনিস, সাবধানে রেখো কেমন? হ্যাঁ দাদা, এটা আজ রাতেই আমি সিন্ধুকে তুলে রাখবো। কিন্তু দাদা, আজ এর থেকে অনেক অনেক বড় উপহার আপনি আমার কাছে দিয়েছেন দাদা। আমার কাছ থেকে? আমি তোমাকে কি উপহার দিয়েছি? এতদিন ভাসুর হয়ে দূরে দূরে ছিলেন, আজ দাদা হয়ে হৃদয়ের আসনে আসন পেতে নিয়েছেন, একেবারে সত্যিকারের দাদার মতন। ঠিক। বিয়ের আগে কি বলেছিলাম? তোমার স্থান পায় না বুকে। এসো এসো বাবা, তাহলে আসি দাদা। চল রবি। বৌমা যখন আজকের দিনের জন্য অনুমতি দিয়েছে তখন বোতল খুলে বসে পড়ি। দাদা শোনো। আরে বাবা, তোমাদের এই রঙিন নেশায় আমার কোনো আকর্ষণ নেই। আমি এর থেকে অনেক বড় নেশায় মাতাল হয়ে আছি দাদা। নেশা? নেশা মানে কি নেশা? মানে 1 নম্বর হচ্ছে কাজের নেশা, আর 2 হচ্ছে জীবনের নেশা। মেয়েটাকে তাড়াবার এত বড় সুযোগ আপনি হাত ছাড়া করে দিলেন মামা বাবু। কেন?
তোমার পাছায় মারবো এক লাথি। কেন কেন মারবেন কেন? মারবো না? সেদিন কি বলেছিলাম, ওই মেয়েটাই হবে আমার হাতের অস্ত্র। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি অভিকে মারবো কি দিয়ে? কে দিয়ে মারবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না, তুই শুধু এক কাজ করবে, এদিকে শোন শোন। বৌমা বলল যে আজ রাতে ওই দামি ঘড়িটা সিন্ধুকে তুলে রাখবে। তুই ভোরবেলা চুপি চুপি ঢুকে সিন্ধুক থেকে ঘড়িটা চুরি করে আনবে। হবে না, কিছুতেই হবে না, কারণ ওই সিন্ধুকের চাবিটা সবসময় চলে বাঁধা থাকে। ওরে শালা, এ বাড়ির সব কটা তালার 2 নম্বরই চাবি আমার কোমরের ঘুমশিতে বাঁধা আছে। উনি তোকে ভাবতে হবে না। এখন তুই বল, ভীমকে ভালো মতো মদ খাইছিস কিনা? ভালো মতন কি বলছেন দাদা? একদম তো গলা পর্যন্তই গিলেই বসে আছে। আপনিও তো কিছু কম খাননি বড় বাবু। ওই একটু খেয়েছি আর কি। আসলে এই পুলিশের চাকরিটা পাওয়ার পর থেকে না ওই ফুকুটে খাওয়াটা কেমন অভ্যেস হয়ে গেছে। তা যা বলেছ, আমার তো মনে হয় যদি বিনে পয়সায় বিষ পাও সেটাও হজম করতে পারবে। 100 বার পারবো। ওই বিষটা আমাদের পেটে গেলে না ওই বিরিয়ানির মতো একেবারে জল হয়ে যায়। তাহলে এক কাজ করো, আজ রাতে আর বিরিয়ানি খেও না, বিষ খেও। আর বিষ খাবার আগে কাজের কথা শুনে যাও। শোনো, ভীম এখানে এলে আমি তাকে উত্তেজিত করবো, মানে তাতাবো। আর আমি তোমাদেরকে যেমনটা বলে রেখেছি, আমার তালে তালে তাল দিয়ে যাবে, ঠিক আছে? ভাবতে হবে না দাদা, ওই ভীম আর সহদেবের মধ্যে আমি এমন লড়াই বাঁধিয়ে দেব যে কেউ কারো মুখই দেখবে না। আর সেই লড়াই থেকে উঠে আসবে অভিমন্যুর মৃত্যুপণ। সেটা কি করে হবে মামা বাবু? বল করিস না, ভীমকে আগে এখানে আসতে দে। আয় আয় ভাই, আয় আয়। ওই বিরিয়ানির গন্ধটা আমাকে বাইরে থেকে ভেতরে টেনে এনেছে। আরে ভীম, এত দামি পোশাক পরতে তোকে তো আমি আগে কোনোদিন দেখিনি রে। এটা তো দাদা আমাকে কিনে দিয়েছে, আর তার দুয়ে তো আমি যাতে উঠেছি। দাদা দেখ ভীম, অভিমন্যু না চাইলে আর আমি তোকে দয়াটা করতে পারবো না। অভিমন্যু কেন চাইবে না? সে তো আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ বাস তো, কিন্তু ওই সহদেব ওর কানে কানে যা মন্ত্র দেওয়া শুরু করেছে না, তাতে তোমাদের সর্বনাশ হতে আর বেশি দেরি নেই। সহদেব অভিমন্যুর কানে মন্ত্র দিচ্ছে? হ্যাঁ, শুধু তোমার নামে চাই নয় তাই বলে যাচ্ছে। সহদেব আমার পাশের বাড়ির ছেলে, সে আমার ক্ষতি করবে না। আরে সেটাই তো বুঝতে পারছি না ভীম। দাদা, আমার মনে হয় ওই সহদেব উত্তরাকে মনে মনে ভালোবাসে, তাই ও এই বাড়িতে বউ হয়ে আসার পর ওই ডুবে ডুবে জল খাচ্ছে, কেউ টেরই পাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, সহদেব সেই জন্য দিন রাত আমাদের বাড়িতে পড়ে থাকে। হতে পারে দাদা। এই হতে পারে মানে? হ্যাঁ, আমি যখন ওই দোকানে থাকতাম তখন ওই বেটা উত্তরাকে গান শেখাবার নাম করে সারাদিন আমাদের বাড়িতেই পড়ে থাকে। ছি 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 ছি। আর সেই জন্যই ও চায় না যে তুই এ বাড়িতে আসিস। ছি 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 ছি। অভি যদি এসব কথা জানতে পারে তাহলে উত্তরাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। না, সহদেবকে আপনি এই বাড়িতে প্রবেশ করতে দেবেন না। আরে তাই কি হয় নাকি? আমি এমএলএ মানুষ, আমি কাউকে বাড়িতে ঢুকতে নিষেধ করতে পারি? পারি না। এটা তোর সহদেবের ব্যাপার, যেটা ভালো বুঝবি সেটা কর। যা যা। তাই করবো আমি। আরে এ বাড়ির বড় কুটুম আমি, ওকে আমি এই বাড়িতে কিছুতেই প্রবেশ করতে দেবো না। এই উৎসবের রাতে এই বাড়ির দরজা সবার কাছে খোলা আছে। ভীমদা, তুমি আবার কাকে আটকাতে চাইছো? তোকে আমি এই বাড়িতে কিছুতেই প্রবেশ করতে দেবো না। আমাকে ঢুকতে দেবে না? আজ বোধ একটু বেশি মদ খেয়ে ফেলেছো তাই না ভীমদা? গেছি তোর বাপের পয়সায় গেছি নাকি রে? আমার বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছে। 100 বার বলবো, 1000 বার বলবো। শালা সারা জীবন আমার বোনটার পেছনে ঘুরেছিস, এখন বিয়ের পর তার সংসারটা ভেঙে দিতে চাইছিস। ছি 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 ছি। 5 জনের সামনে এমন নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জানি আমাকে এই বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে তুমি উত্তরের সঙ্গে আসলাই করতে চাও, তাই না?
ভুলেছো না উত্তর আমার ছোট বোনের মতো। সে আমার নিজের বোন, তার জীবন নিয়ে তোকে আমি ছিনিমিনি করতে দেবো না। শালা ইতর ছোট লোক জানো আর কোথাকার। আমি তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর একটা বাজে কথা বললে আমি তোমাকে মাতাল বলে মাফ করবো না। কি করবি রে, কি করবি শালা? 2 নম্বর, তোর বাপ নম্বর, তোর 14 নম্বর। চোরের মায়ের বড় গলা, শালা চোর, শালা লম্পট, চোর। শেষ করে ফেলাই। সহদেব ছি, তুই কোন সাহসে ভীমদার মতো মানুষের গায়ে হাত তুলেছিস? তুই জানিস না অভি ও আমার নামে কি বলেছে? কি বলেছে বল, বল বল কি বলেছে ভীমদা? থাক থাক, তোর ওসব কথা শোনার দরকার নেই। আরে একদা ভীমকে নিয়ে ভেতরে যা, ভালো করে বরফ টরফ লাগিয়ে দিস। হ্যাঁ আপনি কিছু মনে করবেন না। কি খান্ডাজ বিজয় উৎসাহ বাড়িতে। চলো চলো ভীমদা চলো, কি কাণ্ড, কি অবস্থা। আরে চলো না। ছি 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 ছি, 5 জনের সামনে। গোবিন্দ তুমি যাও, নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নাও, যাও। দেখো এইসব কথা যেন আবার 5 কান না হয়। এসব কথা কি আর চাপা থাকে দাদা? ছি 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 ছি, সহদেব আজ ভীমের গায়ে হাত তুললো। হ্যাঁ, ভদ্রলোকের বাড়িতে কি অসভ্যতা। হ্যাঁ, ছি 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 ছি। আচ্ছা 5 জনে 5 কান হলে কি ভাববে বলুন তো? ছি ছি ছি, ভদ্রলোকের বাড়িতে কি অসভ্যতা। ছি 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 ছি। আচ্ছা 5 জনে 5 কান হলে কি ভাববে বলুন তো? কি হলো, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল ভীমদা কি বলেছে? না না, সে কথা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। বলতে তোকে হবেই সহদেব। ভীমদা তোকে কি এমন বলেছে যার জন্য ভীমদার মতো মানুষের গায়ে হাত তুলে দিলি তুই? মাথা গরম করিস না, আমি বলছি শোন। হ্যাঁ দাদা বলো তো। ভীমের ধারণা হ্যাঁ। তোর বিয়ের আগে সহদেবের সঙ্গে উত্তরের একটা গোপন সম্পর্ক ছিল। অবাক হচ্ছিস কেন? ভীম তো তাই বললো, তোর সামনে তো বললো, এতে অবাক হবার কি আছে? কিন্তু দেখ হবে, এই কথাটা যদি অন্য কেউ বলতো মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু উত্তরা নিজের দাদা যখন বলছে তখন কার না মাথা গরম হয় বল? সে যা খুশি হোক দাদা, তাই বলে আমার বাড়িতে দাঁড়িয়ে কেউ আমার আত্মীয়ের গায়ে হাত দিয়ে রেহাই পেয়ে যাবে এটা হতে পারে না। শোন সহদেব, আমি এই মুহূর্তে আমার কোম্পানির ম্যানেজারের পদ থেকে তোকে বহিষ্কার করলাম। আবার কথাটা শোনো। কিছু শোনার দরকার নেই, আজ থেকে তুই আমার এই বাড়িতে আর ঢুকবি না। আর হ্যাঁ, উত্তরা মাইন্ডেড সহদেব, উত্তরার সঙ্গে কোন রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। বাস সহদেব বাস, আজ থেকে তোর আমার দুজনের বন্ধুত্বটা এখানেই শেষ। আর এটাই আমার শেষ কথা। মাইন্ডেড সহদেব, মাইন্ডেড। অভি আমার কথাটা শোন, অভি আমার কথাটা শোন। দেখলেন দেখলেন দাদা, দেখলেন কে দোষ করলো আর তার জন্য কাকে শাস্তি পেতে হলো? আরে ছাড় না, মাথা গরম করে বলে ফেলেছে, ছেড়ে দে। দাদা দাদা, আপনি তো অভিকে বুঝিয়ে বলুন না। শুনবে না শুনবে না, যা যেটি ছেলে 3 রাত শুধু উত্তরের কথা উঠবোস করছে। তুই বরং উত্তরকে কি জানা? কিন্তু ও তো আপনাদের বাড়িতে আসতে আমাকে মানা করে দিয়েছে। এই দেখো আবার বলছি তো, মাথা গরম করে বলে ফেলেছে। শোন এদিকে, আগামী বুধবার আমি অভিকে নিয়ে বিষ্ণুপুরে একটা জমি দেখতে যাচ্ছি। ওই দিন দুপুরবেলা আমরা কেউ বাড়িতে থাকবো না। ওই দিন দুপুরবেলা তুই আমাদের বাড়িতে এসে উত্তরা থেকে ধর, দেখবি সব আসবো দাদা আসবো। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। অভির বন্ধুত্ব আমাকে ফিরে পেতেই হবে দাদা, আমাকে ফিরে পেতেই হবে, আমাকে ফিরে পেতেই হবে। বন্ধুত্ব ফেরিবা বিনারের সালা, এবার বন্ধুর হাতে বন্ধু মরবে। তাই তো শকুনির পাশা হাতে দুর্যোধনের প্রথম চাল, যে চালের নাম সন্দেহ। এই সন্দেহ রোগ যাকে একবার ধরে তাকে তিলে তিলে শুকিয়ে মারে। সন্দেহের কাটা একবার কারোর শরীরে ফুটলে পৃথিবীর কোনো ডাক্তার আর তাকে ভালো করে তুলতে পারে না। এইবার সেই সন্দেহের কাটা অভিমন্যুর শরীরে ওই পোকার মতো বাসা বাঁধবে, ভেতরে ভেতরে ফোবরা হয়ে যাবে, ফোবরা। বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। তারপর একদিন অভিমন্যু, উত্তরা, সহদেব 3 জনই শেষ। এবার ঝড় উঠবে, ঝড়। আমার স্বামী কোথায় গেল, কেন গেল, তার কোনো খোঁজ পাওয়া গেল না। এখন আমি তাকে কোথায় খুঁজবো, কি করবো আমি এখন?
কিন্তু তিনি তো বাড়িতে নেই। উনি আপনার কে হন? আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ, মাঝখানে কোনো মানুষটা বাড়ি ফিরছে না, তাই তার মঙ্গলের জন্য আমি মায়ের পায়ে পুজো দিয়ে এলাম। মায়ের পুজো সিঁদুর আমি সিঁথিতে নিয়েছি। এসো বোন, কাছে এসো। এই নাও বোন, প্রসাদ নাও। এবার বলো তো, আমার স্বামীর সঙ্গে তোমার কি দরকার? দরকার মানে? না না না, আমি আপনাকে সে কথা বলতে পারবো না, কিছুতেই না। বেশ তো, বলতে না চাও বলো না। তিনি বাড়ি ফিরে আসুন, তারপর নয় একদিন এসো। তিনি বাড়ি ফিরে আসবেন? কেন আসবেন না? মানুষ আমার পাশে না থাকলেও তার মঙ্গলের জন্য আমি রোজ সিঁথিতে সিঁদুর পড়ি। আমার স্বামী আমার জীবনের শেষ সম্বল, কেউ কখনো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কখনো না, কখনো। তাহলে আপনাকে শুধু একটা কথা বলে যাচ্ছি, যদি উনার খোঁজ পেতে চান তাহলে গঙ্গাবতীর ধামায় যান। গঙ্গাবতীর ধামায়? কিন্তু তাকে সেখানে পাবো কেমন করে? এর বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। কয়েকটা মিনিটের জন্য আমি বাইরে বেরিয়ে আসতে পেরেছি। ওরা না আমাকে সবসময় চুকে চুকে রাখে। ওরা যদি আমাকে দেখতে পেয়ে যায় তাহলে ওরা হয়তো আমাকেও খুন করে ফেলবে। তোমাকে মানে? আর কাকে খুন করেছো না? তুমি কাদের কথা বলছো? কি তাদের পরিচয়? জানি না, এর বিষয়ে আমি কিছুই জানি না। আমি আপনাকে হাত জোড় করে বলে যাচ্ছি, ওই থানায় গিয়ে কিছু লাভ হবে না। যদি ওনার খোঁজ পেতে চান তাহলে গঙ্গাবতীর ধামায় যান। গঙ্গাবতীর ধামায়? সেখানেই লুকিয়ে আছে সব রহস্যের সমাধান, সব রহস্যের সমাধান। চলে গেল, কিন্তু মেয়েটা কে? কেন বেশি কথা বলে গেল? আর কে খুন হয়েছে সেখানে? কারাই বেশি খুনির তবে তাঁদের সন্ধানে সেখানে গিয়েছিলেন, তারপর তারা তাকে সেখানে বন্দি করে রেখেছে। কেমন করে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাবো আমি? তবু আমার এই অসহায় মনের অন্ধকারে ওই অচেনা মেয়েটা যে আশার প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, তাকে আমি কিছুতেই নিভতে দেব না। আমি যাবো এই গঙ্গাবতীর ধামায়। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের। ধর বাবা, ওই সদীপদাকে ছাড়া আমার একা গান গাইতে একদম ইচ্ছে করে না। সদীপদাটাও আর এই বাড়িতে আসছে না। সেই ছোট্টবেলা থেকে সদীপদাকে আমার অন্তরের মন্দিরে বসিয়ে নিজের দাদার মতন পুজো করে এসেছি, কিন্তু হঠাৎ এই বাড়িতে না আসার কারণ? আচ্ছা, বন্ধুর সাথে বন্ধু ঝগড়া হয় কেন? বন্ধুত্ব যাতে গভীর হয়, ভালোবাসার দাবিটাও সেখানে বেশি হয়ে উত্তরা, আর সেখান থেকে শুরু হয় ভুল বোঝাবুঝি। সদীপদা, আমি শুনেছি তোমার বন্ধু নাকি তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছে। ঠিক তাই। সততা, আদর্শ, স্নেহ, ভালোবাসার মূল্য কারা করেও নেই। আদর্শ অনাদর্শের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বাস আজ মুখ থুবড়ে পড়ে, মুখ দিয়ে তার গোল গোল করে রক্ত উঠছে। সত্য, সততা আজ আস্তা করে জঞ্জাল। চুপ করে সদীপদা, তুমি চুপ করো। তাই তো শুধু এ বাড়িতে আসতে বারণ করে দেয়নি, আমাকে নিজের কোম্পানির চাকরি থেকেও বরখাস্ত করে দিয়েছে। আচ্ছা, সেদিন এমন কি হয়েছিল বলতো যে তোমাদের এতদিনের বন্ধুত্বটা এভাবে নষ্ট হয়ে গেল? না না, সে কথা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। সে কথা বড় লজ্জার, ঘৃণার। সে কথা শুনলে তুই হয়তো নিজেকে ঠিক রাখতে পারবি না। কেন বলতে পারবে না? আমার মাথায় দিব্যি বলো, সেদিন কি হয়েছিল? তবে শোন, সেদিন ভীমদা মাতাল অবস্থায় আমাকে এমন কিছু উল্টো পাল্টা কথা বলেছিল যা নিয়ে আমাদের মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়। আর অভি কিছু না বুঝে না শুনে আমাকে। আচ্ছা, সেদিন দাদা তোমাকে কি এমন বলেছিল বলতো যে তুমি দাদার গায়ে হাত তুললে? না না, সে কথা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? আমি তো তোমার ছোট বোনের মতন গো। শুধু বোনের মতো নয় রে, তুই আমার সত্যিকারের ছোট বোন। আমি চিরদিন তোর এই হাত থেকে ভাইফোঁটা নিয়ে এসেছি, তাই তোর সামনে সেই কথা বলে আমি আমার সম্পর্কটাকে ছোট করে তুলতে পারবো না। ও, তাই বুঝি বন্ধুর বারণ না মেনে তুমি আমার কাছে ছুটে এসেছো? শুধু তোর কাছে নয়, বন্ধুর বন্ধুত্বটাও এত সহজ আমি ভুলে যেতে পারছি না। তাই তো লুকিয়ে লুকিয়ে তোর আদালতে বিচার চাইতে এসেছি। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার হয়ে আমাকে এখন ওকালতি করতে হবে, তাই তো? হ্যাঁ, অভিকে বলে আমার চাকরিটা তোকে ফিরিয়ে দিতেই হবে উত্তরা। আর সেই সঙ্গে এই বাড়িতে আসার পারমিশনটাও আদায় করে নিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু এসব উকিলগিরি করার জন্য আমার পুরস্কারটা কি পাবো? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। ঠিক তো? হ্যাঁ। তাহলে কিন্তু রোজ দুপুরবেলা তোমাকে আমার এই বাড়িতে গান শেখাতে আসতে হবে। গান শেখাতে হবে? হ্যাঁ, জানো সদীপদা, তোমার বন্ধু না গান শুনতে খুব ভালোবাসে, অথচ আমি তো ভালো গান গাইতেই পারি না। ঠিক আছে ঠিক আছে, কি গান শিখতে চাস বল? এমন গান যে আমি শুধু ওর জন্যই গাইবো সদীপদা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তুই আমার সঙ্গে গা।
ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই বিহাগ বলো বাহার বলো ভৈরবী বা পুরবী বলো বসন্ত বলো তোমার জন্য সবই বিহাগী বলো বাহার বলো ভৈরবী বা পুরবী হচ্ছে না এইভাবে গা আমার জয় জয়ন্তী তোমারই তো জয় সব রাত রাগিনীতি আমি তুমি আমার জয় জয়ন্তী তোমারই তো জয় সব রাত রাগিনীতি আমি তুমি আনন্দে ও সুখী বল্লা বিহাগ বলো বাহার বলো ওই মন ভালো আসল ভালো তোমার বিহাগ বলো বাহার বলো ওই একই সহদেব, তুই আবার এ বাড়িতে এসেছিস? আরে অভি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না কোথায়, আমি জানি দাদা অভিকে নিয়ে বিষ্ণুপুরে বেড়াতে গেছে। বোকা, আমরা এইমাত্র 3 জন বাড়ি ফিরে এলাম। শরীর খারাপ বলে মামা গাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছে। সর্বনাশ করেছে। অভি বাড়ি ফিরেছে? হ্যাঁ। তাহলে উত্তরা আমি এখন এখান থেকে পালিয়ে যাই। তুমি যাচ্ছ কোথায়? তুমি কোথাও যাবে না, তুমি এখানে চুপটি করে দাঁড়াও। আজ আমি তোমাদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবো। মিটবে না, কিছুতেই মিটবে না। সহদেবকে এখানে দেখে ফেললে কি সন্দেশ হয়ে যাবে। তার চেয়ে বড় এখান থেকে আমি পালিয়ে যাই। আরে ওদিক দিয়ে যাচ্ছ কোথায়? ওদিক দিয়ে গেলে ওদের মুখোমুখি পড়ে যাবে। তার চেয়ে বরং তুমি আমার সাথে এসো, আমি তোমাকে খিড়কির দরজা থেকে বাইরে বার করে দিই। হ্যাঁ তাই চল তাই চল। ঝড় উঠবে, ভয়ঙ্কর ঝড়। আমার জয় জয় তোমারই তো সব রাগ রাগে আমি তুমি আনন্দের অশ্রুতে মৌলা পাখি ছবি বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা ভৈরবী। দ্বিজেন্দ্র গীতির মজাটাই আলাদা। হ্যাঁ, গানখানা কার কাছ থেকে শিখলি? আমি তো গান গাইতে জানি না মামা বাবু। চুপ শালা, আমি তো গান গাইতে জানি না মামা বাবু। এই যে আমি বাড়িতে ঢুকবার সময় পরিষ্কার শুনতে পেলাম পুরুষকণ্ঠের গান। কি রবি, তুই শুনিস? হ্যাঁ, স্পষ্ট শুনলাম তো। তবে দাদা শোনো, ওটা কিন্তু দ্বিজেন্দ্র গীতি নয়, ওটা একটা বাংলা সিনেমার গান। এই কি যেন, অনুতাপ ছবির গান ওটা। আগে বলবি তো। কিন্তু এ বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি ছাড়া তো আর কেউ নেই। তাহলে কে গাইবে? কে গাইবে? কোন চোর তোর আসেনি তো? চোর?
চোর আসবে দুর্যোধন পালে বাড়িতে? চোরের এত হিম্মত? হ্যাঁ? আর যদি এসেও থাকে তাহলে এই ফাঁকা বাড়িতে ভর দুপুরবেলায় চুরির বদলে গলা ছেড়ে গান গাইবে? হ্যাঁ, হতে পারে, হতে পারে যদি সে কালা চোর হয়, মানে কৃষ্ণ ঠাকুর। ওই যে কথায় আছে না, অললিতে রসকলিতে একটি কথা শোন শোন, দাদার ঘরে চোর ঢুকে চুলো বাদাম খেয়েছে। দাদা, নিশিরাতে বাসিটা শেষে থাকি হো, চুপি চুপি ঘরে এসে বাজে রে। নিশিরাতে বাসিটা শেষে থাকি হো, চুপি চুপি ঘরে এসে বাজে রে। যখন ডাকবে তখনই যেতে হবে, আমি কি এমন তোর খেলনা ও ললিতা, তোকে আজ চলে যেতে বললাম সীতা, আজ চলে যেতে। আরে গদাই, মামা বাবু, খিড়কি দরজাটা খোলা কেন রে? না দাদা, ঠাট্টা নয়, আমার মনে হচ্ছে এই খিড়কি দরজা থেকে কেউ এসেছিল। ইয়েস ইয়েস, সহদেব। দাদা দাদা, আমি বলছি সহদেব এই খিড়কি দরজা দিয়ে পালিয়ে গেছে। তোর মাথায় সহদেবের ভূত ভর করেছে। তুই নিজে যেখানে বারণ করছিস সে কখন আসতে পারে? আচ্ছা, তুই আমি গদাই তিনজনই যখন বাড়ির বাইরে, বৌমা বাড়িতে সম্পূর্ণ একা। কিন্তু দাদা কেন বুঝতে পারছো না? সহদেবের মোটর বাইকটা আমি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর ওর বাইকের নাম্বারটাও কিন্তু আমার চেনা। দাদা, আর বাইকের নাম্বার জানা তাতে কি হচ্ছে? ও কি আমাদের বাড়িতে চুরি ডাকাতি করতে এসেছিল যে আমাদের দেখে ভয়ে বাইক নিয়ে পালিয়ে যাবে? না। দেখ, হয়তো চাকরি চলে যাওয়ার জন্য মনের দুঃখে বাড়িতে বসে গান গাইছে। তা মামা বাবু, ওই বাড়িতে এসেছিল কেন একবার খোঁজ করে দেখলেই তো। রাইট, অ্যাবসলিউটলি রাইট। দাদা, এক্ষুনি একটা ফোন করে দেখো তো। আমি সহদেবের বাড়িতে এক্ষুনি ফোন করে। থ্যাংক ইউ। হ্যালো, দুর্যোধন পাল, ভালো আছো তো? হ্যাঁ, শোনো, সহদেবকে একটু ডেকে দাও তো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। কি হলো? মশা। কি? দেখ কতখানি রক্ত খেয়েছে। দাদা শোনো, আমি সহদেবের কথা জানতে চাইছি। সহদেবের বাড়িতে জানলাম 3 ঘন্টা আগে সহদেব মোটর বাইক নিয়ে আমাদের বাড়িতে এসেছে। সে কি বলেন মামা বাবু? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অভি বারণ করা সত্ত্বেও সহদেব সত্যি সত্যি এ বাড়িতে এসেছিল। এই তুই চুপ কর। সহদেব, ঠিক বলেছিস তো? আমি তো বিশ্বাস করতে পারছি না। এই ভর দুপুর বেলায় ফাঁকা বাড়িতে সহদেব বৌমার সঙ্গে কি করছিল? ও যাকে, ও নিশ্চয়ই বৌমার কাছে কোনো কাজে কর্মে এসেছিল। তুই বরং উত্তরাকে কি জিজ্ঞেস কর। আমি এখন চলি। চল গদাই। ও বাবা, কত বড় আর একটা মশা! গোটা বাড়িটা মশা মাছির উপদ্রব। গদাই, কালকে একবার সময় করে সারা বাড়িটা ভালোভাবে স্প্রে করে দিস। হ্যাঁ, চলে। ও ঘাটে জল নেটে যাব না ও সখী, অন্য ঘাটে চল না ও ললিতা। ও ঘাটে জল আনিতে যাব না ও ঘাটে জল আনিতে যাব না চলে যেতে বল না ও ললিতা, চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। যাই গো। আরে যাও। না। সহদেবকে আমি যতদূর চিনি ওই কাজ কিছুতেই করতে পারে না। আসলে আমার মনে হয় ভীমদাই হয়তো মদের নেশায় এমন কিছু। কিন্তু সহদেব এই বাড়িতে লুকিয়ে আসছে কেন? আর লুকিয়ে যদি বা আসবে তাহলে আমাকে থেকে পালিয়ে গেল কেন? না, মাথাটা কাজ করছে না। দাদা ঠিক কথা বলেছে, উত্তরার কাছে জানতে হবে। উত্তরা যেখানেই যাই কাজ করো না কেন, এই মুহূর্তে এখানে এসো। উত্তরা! আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? উত্তরা, আমাকে তুমি আজকে একটা সত্যি কথা বলবে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। কি? সহদেব এই বাড়িতে এসেছিল। হ্যাঁ, কেন আসবে না? কি বলেছে সে? কি মান বলো, পছন্দ বলো,
সত্যি উত্তরা, আমার না মাঝে মাঝে মনে হয় তুমি তুমি খুব সহজ সরল সাদা সিধে আর একদম বোকা একটা মেয়ে, জানো তো? বোকা মেয়ে? কেন? কেন এই যে আমি এতক্ষণ ধরে দেখো এত রেগেছিলাম, তুমি তো বুঝতে পারলে না, আর বুঝতে না পারে কি করলে, আমাকে জাস্ট পাত্তাই দিলে না। তাই বুঝি? হ্যাঁ ঠিক তাই। আচ্ছা বলো। তুমি আমাকে জাদুকরি বলছো তাই না? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি সত্যিই কোনো এক জাদুকরি মেয়ে। আচ্ছা হ্যাঁ। তোমাকে বশ করতে পেরেছি কিনা তাই বলো। উত্তরা, তোমার ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছি। তাই? হ্যাঁ। তাহলে আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? তুমি আমার কাছে জিনিস চাইবো? ও মাই গড, জীবনে প্রথমবার তুমি আমার কাছে কিছু চাইছো। বলো বলো কি চাই বলো। কথা দাও। কথা দিলাম। পরে কিন্তু কথা ঘোরাতে পারবে না। এই আমি যখন একবার কাউকে কথা দিই কথা ঘোরাই, হ্যাঁ? তুমি জানো না ये मर्द का बाप हाथी का दांत। বলো কি চাই? শোনো না, বলো কি চাই? তাহলে সহদেবদাকে ক্ষমা করে দাও না গো, ও যেন আবার এই বাড়িতে আসতে পারে। কি গো, ক্ষমা করে দিয়েছো তো? তাহলে ওকে আমি ডেকে পাঠাই? না, সহদেবের কোনো ক্ষমা নেই উত্তরা। আচ্ছা তুমি কি বলো তো, সামান্য একটা কারণের জন্য তোমাদের এতদিনের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে? লক্ষ্মীটি, ও চাকরিটা চলে গেলে ও কি খাবে বলো? তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের উত্তরা? তুমি কিন্তু আমায় কথা দিয়েছো। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি হয়তো আমার কথা রাখতে পারবো না, তুমি প্লিজ অন্য কিছু চাইতে পারো। অন্য কিছু চাই? হ্যাঁ, অন্য কিছু চাইবো। কেন চাইবো? যে কথা দিয়ে কথা রাখতে পারো না সেই কথা তুমি দাও কেন? এই নাকি তোমার মারটা বাত হাতি কথা? আরে সহদেবের জন্য তোমার দরদ তো দেখছি একেবারে উতলে উঠেছে। ও এই বাড়িতে না এলে তোমার তো দেখছি রাতে ঘুমই আসছে না। ছবি এসব তুমি কি বলছো? বাবা, হ্যাঁ উত্তরা, সহদেব আর তোমার অভিশাপটা তো দুজনের দারুণ জমে উঠেছে উত্তরা। এই তুমি আমাকে ভালোবাসো? এই তুমি আমাকে ভালোবাসো? না উত্তরা না, আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না। বলো কতদিন ধরে চলছে? সহদেব এখানে কেন আসে? কি হচ্ছে কি? এই তোদের ভালোবাসা? তুই বোমার গায়ে হাত তুলেছিস? ওটো ওটো বোমা, ওটো। কেঁদো না বোমা, কেঁদো না। আমি অভির হয়ে তোমার কাছে হাত জোড়ে করে ক্ষমা চাইছি। মাগো, যে সংসারে মা লক্ষ্মীর অসম্মান হয় সে সংসারটা একদিন ছারকার হয়ে যায় গো মা, ছারকার হয়ে যায়। যাবে যাবে দাদা যাবে, আমি বেশ বুঝতে পারছি। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক শয়তান আমার এই সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সেদিন আমার এই ভালোবাসার ফুলটা শুকিয়ে কালো হয়ে যাবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার শীতের সিঁদুর ভেসে যাবে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা। এ তুমি কি শুরু করেছো? হ্যাঁ, নিজের বড় ভাইয়ের মান সম্মানের কথাটা একবার ভাবে না। ওকে বকছিস কেন? ওর কি দোষ? ওর মতো অবস্থায় পড়লে তুই হয়তো তোর বউকে গলা। তাছাড়া সহদেবের মতো ছেলে 5 বছর আগে যা কেচ্ছা কেলেঙ্কারি করেছে। কে 5 বছর আগে? সহদেব? দাদা দাদা সহদেব কি করেছিল? আরে এই তো ক বছর আগে সহদেব এই গ্রামের। হ্যাঁ না থাক, না 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 প্লিজ প্লিজ থাকবে না, তুমি বলো বলো সহদেব কি করেছিল? আরে ক বছর আগে সহদেব এই গ্রামের একটা মেয়েকে। হ্যাঁ মেয়েকে? না থাক। দাদা কেন এরকম করছো? প্লিজ আমাকে বলো। আরে ছাড় না, মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলতে ছেড়ে দে। দাদা আমারও মাথা ঠিক নেই, কেন বুঝতে পারছো না? সহদেব কি করেছিল দাদা আমাকে বলো প্লিজ, বলো প্লিজ। তাহলে তুই আমার কাছে কথা দে। হ্যাঁ, এই কথা তুই সহদেবকে কোনোদিন বলবি না। আচ্ছা দাদা, আমি গাছ হয়ে কথা দিচ্ছি, তুমি বলো সহদেব কি করেছে বলো। সেই সময় সহদেব এই গ্রামের অনেক মেয়ের সঙ্গে অনেক রকম 2 নম্বরই কারবার করেছে। সেবার কমলপুরের একটি মেয়ে তো গর্ভবতী হয়ে পড়েছিল। মেয়েটা সহদেবের নাম করতেই 2 গায়ের মধ্যে দাঙ্গা বাঁধার উপর। মনে আছে কথা? হ্যাঁ, কমলপুর দাঙ্গা। তারপর আমি নিজেকে উপস্থিত থেকে সবকিছু মিটমাট করে দিই। তারপর মেয়েটার নার্সিংয়ের খরচ আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সহদেবকে রাতারাতি কলকাতায় তোর কাছে পাঠিয়ে। কিন্তু উত্তরা, মানে আপনার বৌমা কিন্তু বড় ভালো। এটা কিন্তু তুই লাখ কথার এক কথা বলেছিস। আমার বৌমা কিন্তু বড় ভালো মেয়ে। তবে কি জানিস, আজকালকার মেয়ে তো সব মেয়েকে আবার বিশ্বাস করা যায় না। ওই যে দেখিস না, বাবা মা সেই কত ছোট থেকে মেয়েকে বড় করে তুললো,
তারপর সেই মেয়ে বড় হয়ে যেই ভালোবাসার পুরুষ পায় অমনি বাবা মাকে লাথি মেরে পর পুরুষের হাত ধরে একেবারে ঠিক, যারা বাবা মাকে লাথি মারতে পারে তারা প্রেম ভালোবাসার জন্য নিজের স্বামীর পেটেও লাথি মারতে পারে। তবে উত্তরা মানে আমার বৌমা কিন্তু বড় ভালো মেয়ে, বড় ভালো মেয়ে। তবে কি জানিস, গ্রামের মেয়ে তো খুব সাদা সিধে, তাই ওকে ঠকানো খুব সহজ। কিন্তু কিন্তু আমাকে ঠকানো এত সহজ নয় দাদা। ঠিক ঠিক, উত্তরাকে আমি ভালোবাসি দাদা, বিশ্বাস করো। আমার এই প্রাণের চেয়েও আমি আমার উত্তরাকে বেশি ভালোবাসি দাদা। কিন্তু কিন্তু সেই ভালোবাসা নিয়ে যদি কেউ কোনো খেলা করতে চায় তাহলে তাহলে আমি কিন্তু তার রক্ত দিয়ে সেই খেলা শেষ করবো দাদা। এই বলে গেলাম, এই খেলাটা শেষ হবে রক্ত দিয়ে। খেলা হবে, খেলা। এই খেলাটা এখানেই শেষ নয় রে, এই তো সবে খেলা শুরু হলো। পরিচয়টা এই নিন পরে চাল, উত্তরার হাতের ঘড়ি। ধর বেটা, এটা ঘড়ি না, এটা হলো শকুনের বাসা। এই বাসার চালে উত্তরার জীবনে নেমে আসবে কাল বৈশাখী। প্রথম চালের নাম কি ছিল? সন্দেহ। সন্দেহ। দ্বিতীয় চালের নাম? সর্বনাশ। সর্বনাশ। আর তৃতীয় চালের নাম? খোঁজ খোঁজ, খুঁজে বেড়া, খুঁজে বেড়া, কিন্তু খুঁজে তুই পাবি না। ওই তৃতীয় চালের নামে দুর্যোধন পাল ছাড়া আর কেউ জানে না। আরেকজন জানে, হরিদাস পাল, স্বর্গে গেছে। যাবি সেখানে? জানতে যাবি? যাবি না? আর এই তৃতীয় চালের নাম? আপনি আবার আমাকে মারলেন কেন? মশা, দেখ কতখানি রক্ত খেয়েছে, দেখ। রক্ত? রক্ত। আমি এমএলএ, আমার এলাকায় যারা মাথা নুয়ে কথা না বলে মাথা উঁচু করে পা তুলবে, সুকৌশলে তাদেরকে খুন করে আমি রক্ত গঙ্গা বয়ে দেবো। পড়ে থাকবে তাদের কঙ্কাল। সৃষ্টি করবো নরক, তুই হবি আমার দূত, আর আমি যমরাজ হয়ে সিংহাসনে বসে বলবো, আমি নরকের নটব। আমার জীবন থেকে গান কেড়ে নিয়েছে ওই শয়তান দুর্যোধন পাল। হারিয়ে গেছে আমার জীবনের ছন্দ, তবু তবু এই ধাবার বন্ধ ঘরে আমাকে পড়ে থাকতে হয়েছে। ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতাম দূরে, অনেক দূরে। কিন্তু কিন্তু আমার মতো কত মেয়ের জীবনের সর্বনাশ ডেকে এনেছে। আর আমার সেই দিনটা, না 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 না, আমার মনের কথা আমার মনেই থাক। সাবিত্রী, আরে সাবিত্রী! সাবিত্রী সাবিত্রী সাবিত্রী, এই সাবিত্রী কি তোদের ঘরের বউ যে 5 মিনিট না দেখতে পেলে একেবারে পাগল হয়ে যাস? এই ফালতু কথা বলবি না। এই ফালতু কথা কি আছে? এখানে থেকে থেকে না তোদের মতো মালগুলোকে আমি ভালো করে চিনে নিয়েছি। খুব বারবার গেছিস, হ্যাঁ? খুব বারবার গেছিস। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মাল বলছিস? ওই কেন বলবো না? দিন বদলাচ্ছে, দল বদলা হচ্ছে। এতদিন তোরা মেয়েদেরকে মাল বলে এসেছিস পচু। তুই কোন ভাষায় কথা বলছিস রে সাবি? তেলেগু। তেলেগু? তেলেগু। ও, তা ওগুলোই বড় বড় ফিশারিতে কিংবা ঝিলে মাসি বুঝি, আর মাছগুলো খবা খপ করে খায়, তাই ওদের ভাষা বুঝতে পারি না। যে ভাষা শুনলি পুরুষদের বুকের ভিতরে আগুন জ্বলবে, ঘরের বউদের মতো ওগো হ্যাঁ গো বলে ভেজা বিস্কুটের মতো নেতিয়ে পড়বে। খাঁটি কথা, নির্ভেজাল খাঁটি কথা, যে পুজোর মন্ত্র। এইসব ভাষা সাবিত্রী শিখে নিয়েছে, তাই তোকে যুধিষ্ঠির মণ্ডলের বাড়িতে পাঠিয়েছিলাম। তা বড় বাবু তোকে যা বলেছিল তার থেকে বেশি কথা যুধিষ্ঠির মণ্ডলের বউকে বলিসনি তো? বলেছি তো, একটাও বেশি বলি। এত রেগে যাচ্ছিস কেন? কেন রাখবো না? আমার
চোখের সামনে একটা মানুষকে তুমি খুন করেছো, আর তা দেখে আমি আটকে উঠেছিলাম। তারপর তার বউর কাছে গিয়ে ওই শয়তানের খেলাটা খেলতে আমার মোটেই ভালো লাগছিল না। বুঝি, কিন্তু এই খেলার মাঠ ছেড়ে আমরা কিছুতেই বেরোতে পারছি না। জানি না খেলার শেষে বাঁশিটা বাজাতে পারবো কি না। ওই তো বড় বাবুর গাড়ি এদিকে আসছে, আর তার আগে আগে টিভির লোকজন আসছে। মাননীয় শ্মশান বাংলা দর্শক মণ্ডলী, এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি এই গঙ্গাবতী ধাবা। এই ধাবা এদেশের মহিলাদের এক আত্মমর্যাদার নিদর্শন। গঙ্গাবতী নামে এক মহিলা সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এই বিশাল ধাবা তৈরি করেছেন। এই ধাবায় আজ একটা নতুন বিউটি পার্লার চালু হতে চলেছে, আর সেই পার্লার আমাদের এমএলএ সাহেব উদ্বোধন করবেন। তাই শ্মশান বাংলার তরফ থেকে ওনাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। নমস্কার, জয় জনগণ, এনক্লাব জিন্দাবাদ, বন্দে মাতরম। তা শ্মশান বাংলা, তোমাদের টিভি পর্দায় দিন রাত শুধু মেয়ে মানুষের ছবি দেখাচ্ছ কেন? আমার মতো নেতার ছবি দেখাও, জনগণকে একটু জাগাও। কবে থেকে তো আপনার সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করছি স্যার, কিন্তু এমএলএ হওয়ার পর আপনার ধারে কাছে ঘেঁষতে পাচ্ছি না, তাই সোজা চলে এলাম এখানে। বলো, আমার কাছে কি জানতে চাও বলো। আচ্ছা স্যার, এই ভোটের আগে আপনি সাধারণ মানুষের মতো থাকতেন, কিন্তু আজ নিজেকে এমন রং বাহারি পোশাকে কেন সাজিয়েছেন স্যার? দেখো, পোশাকটা পাল্টে হচ্ছে বলে তো আমি মানুষটা পাল্টে যাইনি, মানুষটা সে আমি একই আছি। আসলে গঙ্গাবতীর ধাবার 3 তলার উপরে একটা বিউটি পার্লার উদ্বোধন হবে, তো তাই একটু বিউটিফুল সেজেছি। এই টাইটটা বাড়তে চাই না বলে পাবেন। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আচ্ছা স্যার, যে জনগণ ভোট দিয়ে আপনাকে এমএলএ বানিয়েছেন, তাদের জন্য আপনি কি করতে চান? তাদের জন্য আমি, তার মানে জনগণ সামনে তাদের পেছনে আমি। বাহ বাবা, সত্যি আপনি মহান ব্যক্তি। আচ্ছা স্যার, এই দেশের মঙ্গলের জন্য আপনি কি কি করতে চান? দেখো, এদেশের মঙ্গলের জন্য আমার ভবিষ্যৎ চিন্তা হলো এদেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। ব্যাপারটা যদি একটু সহজ করে বলেন। দেখো, এদেশে মশা মাছির মতো নেতা জন্মাচ্ছে। লম্বা নেতা, পেটে নেতা, মোটা নেতা, রোগা নেতা, চৌকো নেতা। অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, তেমনি অধিক নেতাতেও জনগণের বড় কষ্ট হয়। তাই এই দেশের নেতাদের জন্য একটা পরিবার পরিকল্পনা করা দরকার। তা যা বলেছেন স্যার, এই আগাছার মতো জন্মানো নেতারা আর থাকবে না। পরীক্ষা হবে। ডাক্তার হতে গেলে যেমন পরীক্ষা দিতে হয়, মাস্টার হতে গেলে যেমন পরীক্ষা দিতে হয়, তেমনি এদেশের নেতাদের জন্য আমি একটা লিডার এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা করব। সেখানে এমন কিছু বিষয় থাকবে যে বিষয়ে পাশ করতে পারলেই সে নেতা হতে পারবে। হাততালি। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন তো এমএলএ সাহেব দেশের কথা কি সুন্দর আপনাদের বুঝিয়ে দিলেন। যাক, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি শ্যামলী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। বহরি। এই সাবিত্রী, সেদিন যুধিষ্ঠির বউকে যা যা বলতে বলেছিলাম সব বলেছিস তো? হ্যাঁ বলেছি, একটাও বাদ নেই। সোনাটা মান্নাটা, এই জন্য খুশি হয়ে তোর জন্য আমি একটা উপহার এনেছি। আরে গঙ্গা মাসির জন্য। ওর কি আর তোর মতো বয়স আছে? ও তো একেবারে এই দেখ কি উপহার। ও মা, এটা একটা ঘড়ি। শুধু ঘড়ি? সুন্দর ঘড়ি। হ্যাঁ, এদিকে এদিকে দেখ, সোনা দিয়ে বাঁধানো, হিরে বসানো, অনেক দাম। আমি বিদেশ থেকে তোর জন্য এটা পছন্দ করে আনিয়েছি। আয় আয়, আমি নিজে হাতে করে তোর নাভির নিচে, ভুল বলেছি, আমি নিজে হাতে তোর হাতে এটা পরিয়ে দিয়েছি। আয় এদিকে। বাবা বাবা বাবা, যেমন সুন্দর হাত, তেমনি সুন্দর ঘড়ি। আচ্ছা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে এই দামি ঘড়িটা তুই কোথায় পেয়েছিস, তখন তুই কি বলবি? বলবো যে আপনি দিয়েছেন। এই শালি মারবো লাথি। এই না, সোনাটা মানাটা আমার নাম বলবি না, বলবি সহদেব নামে তোর এক প্রীতের নাগর এটা তোকে উপহার দিয়েছে। এইবার চলো গো বাবু, বিউটি পার্লার ফিতে কাটবে চলো। এই শালি মারবো লাথি। বাবু নয়, আপনি বল। আপনি কেন? এতদিন তো তুমি বলে এসেছি। ওরে শালি, সেদিনের কথা ভুলে যা, এখন আমি এমএলএ। আমন এমএলএর মুখে আগুন। কিছু বলি গঙ্গা? না না না, আপনার মতো এমন মহান জনদরদি নেতাকে আমি কি কিছু বলতে পারি? চলে আস আমি।
এইরকম সম্মান দিয়ে কথা বলবি, না হলে সজ্জা একেবারে জেলে ভরে দেবো। হ্যাঁ, জেলে যাওয়ার জন্য আমি আছি তো বাবু। কে? আমি নকুল বাবু। আরে নকুল এসেছিস, আয় 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 ভাই আয়। গঙ্গা, তুই তোর লোকজনে তিনতলা ভরে চলে যা। আমি নকুলের সঙ্গে কথাবার্তা বলে তবে তিনতলায় ফিতে কাটতে আছি। তুমিও যাও সোনা মানা, যাও। চলো গো বাবু। শালি মার পলাতে। আসুন আজা। সাহেব, আসুন। চলে আয় স্বামী। হ্যাঁ তাই চলো। এখন কি কাজ বাবু? আমাকে কতদিনের জন্য জেলে যেতে হবে? এই ধর মাস 6 কিংবা 1 বছরের জন্য। হ্যাঁ ঠিক আছে বাবু, ওই ঘরে থাকার চেয়ে আমার জেলে যাওয়াই অনেক ভালো বাবু। ঘরে থাকার চেয়ে জেলে বসে থাকা অনেক ভালো। এবার এই ছোট্ট কাজটা করে আয়, তারপর তোকে আমি এমন একটা কাজ দেব যাতে তোর 5 বছরের জেল হয়। দেখ, তোদের 5 জনের ভোটে জিতেই তো আমি এমএলএ হয়েছি নাকি? মিথ্যা কথা। মানুষের মঙ্গলের জন্য আপনি কোনোদিন কোনো কাজ করেননি আর করবেনও না। কেন করবো না মা? দেখো, তোমাদের 5 জনের ভোটে জিতেই তো আমি এমএলএ হয়েছি। বলো, তোমার কি অভাব অভিযোগ আছে আমাকে বলো। বলে কি লাভ? আপনি আমার সর্বনাশ করেছেন। আপনি আমার স্বামীকে লুকিয়ে রেখেছেন। বলুন বলুন, তাকে কোথায় রেখেছেন, কি করেছেন, কেমন আছে সে বলুন, জবাব দিন। না না, মাননীয় এমএলএ সাহেবকে আপনি এভাবে চোখ রেঙে কথা বলবেন না। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। আমি কিছুতে এখান থেকে যাব না, আর সব প্রশ্নের জবাব চাই। বলুন বলুন, আমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছেন, ফিরিয়ে দিন আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমার জনগণ আমার কাছে এসেছে তার অভাব অভিযোগ জানাতে, আর তুমি শালা তাকে চোখ রাঙাচ্ছ, ওই লাঠি দেখাচ্ছ। তোমার পেছনে আমি। বলো মা, তোমার কি অভাব অভিযোগ আছে আমাকে বলো। আমি কিছুই বলতে চাই না, আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই। এই দরগা, ওর স্বামীকে ফেরত দাও। ওর স্বামী? না, আমার স্বামী। এই না মানে আমি? এই না মানে কি? হ্যাঁ, মানুষের হারানো জিনিস খুঁজে দেবো তোমাদের কাজ। কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো স্যার? সে তো উগ্রপন্থী দলের সাথে হাত মিলিয়ে পালিয়ে গেছে। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি সে এখানে এসেছিল আর এখান থেকে নিখোঁজ হয়েছে, আর এই ধাবার ভিতরে লুকিয়ে আছে সব রহস্যের সমাধান। এই ধাবার মধ্যে? হ্যাঁ। এই দরগা, যাও, ওনাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ধাবার ভিতরটা সার্চ করে দেখো। কিন্তু ধাবা সার্চ করতে গেলে তো ওয়ারেন্ট লাগবে স্যার। ওয়ারেন্টের জন্য আপনি বসে থাকবেন? চলুন ভেতরে চলুন। তা হয় না ম্যাডাম, পুলিশের কর্মচারী হয়ে আমি বেআইনি কাজ করতে পারবো না। তাহলে আপনি অন্তত আমার জন্য কিছু করুন দুর্যোধন বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি। আমাদের আদর্শের আমিল থাকলেও দয়া করে নারীর চোখের জলকে আপনি অবহেলা করবেন না। রাইট? এই না, রাইট না। আর চোখে জল ফেলো না। এরপর তোমার চোখ দিয়ে জল পড়া দেখলে আমার বুকের পদ্ধতি ঝরঝর ঝরঝর করে জল পড়তে শুরু করবে। দরকার নেই পুলিশ, আমি তোমাকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে ধাবার ভেতরে সার্চ করে দেখাচ্ছি। এসো, আমার হাত ধরো। না না, হাত ধরতে হবে না, আমি এমনিতেই যেতে পারবো। হ্যাঁ, তা অবশ্য পারবে, কিন্তু তোমার নাম তো পাঞ্চালী। হ্যাঁ, কেন? মহাভারতে কার নাম পাঞ্চালী ছিল জানো? জানি, দ্রৌপদী। তাহলে তুমি দ্রৌপদী আর আমি দুর্যোধন। হাত তো ধরতেই হবে। তুমি সাবিত্রী কথায় আমার পাতা ফাঁদে পা দিয়ে ধাবার মধ্যে ঢুকেছ। এবার দ্রৌপদীর বস্ত্র হরণ না হলে তো হাত ছাড়া যাবে না। ডাকো। মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় পাণ্ডবেরা তার অনুগামীরা মাথা নিচু করে বসেছিল, কিন্তু নবভারতে এই নবভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সময় পুলিশ আর আমার অনুগামীরা আমার পাহারায় থাকে। হ্যাঁ বাবু, তোকে কি কি করতে হবে তাই পুলিশের কাছ থেকে জেনে নেবে। ঠিক আছে বাবু। আর অফিসার, যাও, তোমরা দুজন বাইরে গিয়ে দাও, আর যাওয়ার সময় দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবে। যাও যাও যাও। সতী নারী, সতী নারী। আমি নিজেই শালা একটা মূর্তিমান পাপের পাহাড়। এবার এই পাহাড়টা কামনা বাসনার উদ্দাম স্রোত হয়ে তোর শরীরটাকে ভাসিয়ে নিয়ে যাবে। দূরে
দেখো আরো আরো কাছে এসো পরখ করে দেখো আমার রোমাঞ্চ জাগে কি দূরে দেখো না আরো আরো কাছে এসো দেখো আমার রোমাঞ্চ জাগে কি দূরে দেখো না দূরে দেখো না দূরে দেখো না আমার বিরুদ্ধে যে প্রতিবাদ করবে তার এমন অবস্থা করবো সে কল্পনা করতে পারবে না। সেদিন তোদের বাড়িতে পেলে আমাকে নানা ভাবে অপমান করেছিল, আজ আমি সেই অপমানের প্রতিশোধ নিয়ে গেলাম। কাল সকালের কাগজে এটাই হবে হেডলাইন। নারী শ্রেষ্ঠ সম্পদ ওই জন্য হঠাৎ করে বলি হয়ে গেল। না না না, এই জীবন আমি আর রাখবো না। আত্মহত্যা করে অপবিত্র শরীরটা আমি শেষ করে দেব, শেষ করে দেব। একদম বলার চেষ্টা করবি না। এই নাও গো, তোমার নাগরকে ধরে এনেছি, এবার তোমার পালা। আমার কোনো দোষ নেই বাবু, এই মেয়েটা আমাকে ভুলিয়ে এই হোটেলে নিয়ে এসেছে, আর তাই জন্য আমার কাছ থেকে নগদ 1000 টাকা নিয়েছে। চুপ করো! দেহ বিক্রির অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করলাম। এসব কি বলছেন আপনি? ওই কি অপরাধ করেছে? বাইরের থেকে খদ্দের ডেকে নিয়ে এসে এই হোটেলে দেহ ব্যবসা করছো। জানো এসব তো ষড়যন্ত্র। ওই জানোয়ারটা আমার সম্মান করেছে, আর তোরা আমার সম্মানটাকে নিলামে তুলতে চাইছিস। হ্যাঁ শালি, সেদিন আমার মা বোন তুলে গালাগালি করেছিলি, তাই আজ তোর ইজ্জতে আমি গ্যামাক সেল মিশিয়ে দিলাম। সকালে কাগজের পাতায় কি ছাপা হবে জানিস? কৃষ্ণকান্ত মাস্টারের পুত্রবধূ এই হোটেলের ঘরে দেহ বিক্রির অপরাধে গ্রেপ্তার।